এখন শীত বিদায়ের পালা। বাতাস ধীরে ধীরে তপ্ত হতে শুরু করেছে। যখন নিদ্রা ভঙ্গ হলো, চোখ মেলে দেখি রোদ ঝলমলে সকাল। চতুর্দিক সোনালি আলোয় খটখট করছে। কিন্তু বেলা যখন দ্বীপ্রহর, আবহাওয়া দ্রুত বদলে গিয়ে জল ভরা কালো মেঘে আকাশ ছেয়ে গেল। তারপর বর্ষা ঋতুর মতো কখনো হালকা, কখনো মাঝারি, কখনো আবার বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ হয়ে চলেছে। আমি জানালায় বসে আছি। একটু চা হলে মন্দ হতো না। গিন্নির সাথে বসে বৃষ্টি দেখতাম। কিন্তু গিন্নি এখন গৃহস্থালির কাজে ব্যস্ত রয়েছেন, সুতরাং বৃথাই চাওয়া। যদিও আজকাল তার থাকা বা না থাকা সমান। ছুটির দিন, তাই হাতে তেমন কোনো কাজও ছিল না। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, তবু বৃষ্টির কোনো ঘাটতি নেই। ঢং ঢং করে যখন 5টার ঘন্টা বাজল, আমি আর ঘরে বসে থাকতে পারলাম না। বুকটা হু হু করে উঠল। এমন বৃষ্টিমুখর দিনে তারানাথের দেখা পেতে মন চায়। কোনো মতে আলনা থেকে একটা জামা পেরে গলিয়ে নিলাম। বেরোতে যাব এমন সময় অতি পরিচিত এক গলা পেলাম। বাড়ি আছো নাকি বিভূতি ভাইয়া? ভাবলাম, এই যে মেঘ না চাইতেই জল। কিশোরীর গলা পেয়ে আমার মনটা আনন্দে নেচে উঠল। আমি দরজা খুলে বেরিয়ে এসে বললাম, তোমার মেসে যাবার প্রস্তুতি নিচ্ছি, এমন সময় তুমি এলে, ভাবা যায়? কিশোরী হেসে বলল, আমার আশাটা তবে কি কাকতালীয় নাকি মন জানাজানিমূলক? আমিও হেসে বললাম, ওই দ্বিতীয়টির কথাই বলেছি ভাইয়া। মন জানাজানিমূলকই বটে। শুদ্ধ ভাষায় যাকে বলে অতীন্দ্রিয় দূরানুভূতি, ইংরেজিতে টেলিপ্যাথি। কিশোরী ফের হো হো করে হেসে উঠল। তারপর রওনা দিলাম আমাদের অতি পরিচিত মটলেনে, তারানাথ তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। কিশোরী আসার সময় পাসিং শো কিনে এনেছিল। আমি মটলেনে পৌঁছে গলির মোড় থেকে গরম গরম তেলে ভাজা কিনে নিলাম। জল কাদা ডিঙিয়ে তারানাথের বাড়ির সামনে হাজির হয়ে দেখলাম সদর দরজা যথারীতি হাট করে খোলা রয়েছে। চারি বৈঠকখানার জানালায় বসেছিল। আমাদের দেখে উঠে এলো। তেলে ভাজার চাঙাড়িটা চারির হাতে ধরিয়ে দিলাম। চারি হাসি মুখে বলল, কাকাবাবু, হাত পা ধুয়ে নিন। বাবা মশাই আন্নিকে বসার আগে দোর খুলে রেখে গেছেন, বললেন আপনারা আসছেন। চারির কথা শুনে আমরা আর নতুন করে চমৎকৃত হলাম না। তারানাথের এই অলৌকিক ক্ষমতার পরিচয় আগেও বহুবার পেয়েছি। চারি আমাদের পা ধোয়ার জল আর গামছা এগিয়ে দিয়ে বলল, হাত পা ধুয়ে বৈঠকখানা ঘরে গিয়ে বসুন কাকাবাবু, আমি চায়ের ব্যবস্থা করছি। কিশোরী হাঁক পেরে বলল, ঘন দুধের আদা দিয়ে কড়া করে চা এনো চারিমা। চারি সায় দিয়ে ভিতরে চলে গেল। আমরা তক্তপোষে বসে তারানাথের অপেক্ষায় রইলাম। মিনিট 10 পর আহ্নিক সেরে তারানাথ বৈঠকখানার ঘরে প্রবেশ করলেন। আমরা উচ্ছ্বসিত হয়ে উঠে দাঁড়ালাম। আমাদের দেখে স্মিত মুখে বললেন, যাক, এতদিন পর এই বৃদ্ধকে মনে পড়েছে তাহলে। আরে দাঁড়ালে কেন? বসো বসো। আমি বসে পড়লাম। কিশোরী তারানাথের হাতে পাসিং শোয়ের প্যাকেটটা গুঁজে দিয়ে মুচকি হেসে বলল, বৃষ্টির অপেক্ষায় ছিলাম এতদিন। বৃষ্টির দিনে চারিমায়ের হাতে তৈরি আদা চা আর চপমুড়ি খেতে খেতে আপনার থেকে গল্প শোনার মজাই আলাদা। আজ বৃষ্টি পড়েছে দেখে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আপনার কাছে চলেই গেলাম। তারানাথ হেসে উঠে বললেন, তা বেশ করেছো, বেশ করেছো। আমি অবশ্যই জানতাম তোমরা আজ আসবে, তাই চারিমাকে দরজাটা খুলে রাখতেই বলেছিলাম। ইতিমধ্যে চারি এসে চা, তেলে ভাজা, মুড়ি মাখা ইত্যাদি দিয়ে গেল। বাইরে তখনও অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। তারানাথ একটা পাসিং শো ধরিয়ে সেদিকে উদাস দৃষ্টিতে তাকিয়েছিলেন। আমি আর কিশোরী দুজনেই অধৈর্য হয়ে উঠলাম। কিশোরী নীরবতা ভেঙে বলল,
এবার শুরু করুন ঠাকুরমশাই, আপনার গল্পের থরি অভিজ্ঞতা ঝুলি থেকে একটা জম্পেশ ঘটনা বের করুন তো দেখি। আর তর সইছে না যে আমাদের। তারানাথ আমাদের কথা শুনে ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেল মালায় ছাই ফেলে বললেন, বেশ বেশ, শোনো তবে। যখনকার কথা বলছি তখন আমার জোয়ান বয়স, ওই 25 কি 26 হবে। ভবঘুরে জীবন কাটাতাম। বিভিন্ন স্থান পরিদর্শন করে বিভিন্ন গ্রামে ঘুরতে ঘুরতে একদিন দ্বিপ্রহরে একটি অচেনা গ্রামে প্রবেশ করলাম। কড়া রোদে রাস্তাঘাট ফাঁকা করছিল। একটা বট গাছের নিচে কাঁধে ঝোলাটা নামিয়ে রেখে একটু জিরিয়ে নিতে বসলাম। এমন সময় কাছাকাছি কোনো বাড়ির দরজা খোলার আওয়াজ হলো। দেখলাম একজন মধ্যবয়স্কা সধবা মহিলা কাঁদতে কাঁদতে একটি লোকের পায়ে পড়ে বলছে, আপনি কিছু একটা বন্দোবস্ত করে দিন বাবা, নইলে যে ছেলেটারে আর বাঁচানো যাবে না। লোকটি যে কবরেজি ওষুধপত্র দেন বা টোটকা টাটকি করেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। তার পোশাক আশাক চাল চলন দেখলেই তা অনুমান করা যায়। যাই হোক, কবরেজ পা সরিয়ে হ্যাঁ হ্যাঁ করে উঠলেন। তারপর মহিলাকে মাটি থেকে তুলে বললেন, আহা বাছা, করো কি? আমি তো সব রকম চেষ্টাই করেছি, কিন্তু ওষুধে কোনো কাজ হলো না যে। এ নির্ঘাত অন্য কোনো ব্যাপার, আমাকে দিয়ে তা হবার নয়। তুমি বরং কোনো ওঝা বা তান্ত্রিককে খবর দাও মা। মহিলা মুখে আঁচল চাপা দিয়ে ডুকরে কেঁদে উঠলেন। কবরে চলে যাওয়ার পর মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে কাঁদতে কুঠিরে চলে গেলেন। আমি গাছতলায় বসে সঙ্গে আনা চিড়ে মুরকি খাচ্ছিলাম। লক্ষ্য করলাম কবরেজ আমার দিকে আর চোখে তাকিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। কিন্তু কিছুটা যাওয়ার পর কি মনে করে তিনি আবার ফিরে এলেন। একেবারে আমার কাছে এসে বললেন, তুমি কে বাবা? কুসুমপুরে এর আগে তোমাকে তো কখনো দেখিনি। তোমার মতো গেরুয়া বেশি সৌম্য দর্শন নবীন সন্ন্যাসীকে দেখে আমি চমৎকৃত হয়েছি, তাই কৌতূহল মেটাতে ফিরে এলুম আবার। আমি তাকে নমস্কার জানিয়ে বললাম, আগে এই অধমের নাম তারানাথ চক্রবর্তী। আমি কৈরিক বেশধারী সন্ন্যাসী নই, মা তারার আশীর্বাদ ধন্য এক ভক্ত মাত্র। তুমি যে কোনো সাধারণ মানুষ নও, সেটুকু বোঝার মতো বয়স আর অভিজ্ঞতা দুটোই আমার হয়েছে। তোমার মধ্যে আমি সাধকের সদ্গুণ স্পষ্ট দেখতে পাচ্ছি। আসলে আমি একজন সৎ সাধকের সন্ধানে আছি। আশা করি তুমি আমাকে সামনের ওই কুটির থেকে বেরোতে দেখেছ। আমি সম্মতি জানালাম, বললাম, হ্যাঁ দেখেছি। কবরেজ বললেন, তাহলে আমি যা বলছি তা শোনো। যে মহিলাকে তুমি কাঁদতে দেখলে, তার একমাত্র ছেলে মাধবের কোনো এক জটিল ব্যায়াম হয়েছে। প্রথমে পেটের অসুখ, যকৃতের ব্যায়াম ইত্যাদি ভেবে আমি অনেক চিকিৎসা করেছি, কিন্তু ওকে সুস্থ করতে পারিনি। আজ ওর অদ্ভুত আচার আচরণ দেখে আমার মনে হলো ওর গায়ে খারাপ হওয়া বাতাস লেগেছে। ছেলেটা ঘরের মধ্যে সরীসৃপের মতো বুকে হাঁটছে, থামাতে গেলেই খেঁকিয়ে উঠে নাক মুখ দিয়ে হিংস্র পশুর মতো গর্জন করছে। কেউ কোনো প্রশ্ন করলে বলছে, তোদের সব কটাকে শেষ করে দেব, দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। লক্ষণ শুনে আমার মনে হলো ছেলেটির মাথার ব্যায়াম হয়েছে, যা কবরেজ মশাই ধরতে পারেননি, অথবা নির্ঘাত কোনো প্রেত পিশাচে পেয়েছে তাকে। তাই জানতে চাইলাম, ছেলেটি কি ইতিপূর্বে গ্রামের বাইরে কোথাও গেছিল? কেউ কিছু খাইয়ে দিলে কিংবা কালো জাদু করে থাকলেও অনেক সময় এমন পাগলামি ভর করে, তারপর একেবারে নিস্তেজ নিষ্পন্দ হয়ে যায়। কবরেজ মশাই বললেন, না, গত 1 মাসের মধ্যে এই গায়ের বাইরে যাবার মতো কোনো ঘটনা ঘটেনি। আসলে হয়েছে কি, আজকালকার ছেলেপিলেরা মোটে কথা শুনতে চায় না। ভর সন্ধেবেলায় প্রায়ই গা আলগা করে মাধবকে ওদিকের ওই পাকুড় গাছের তলায় পুকুর ঘাটে বসে থাকতে দেখেছি।
মাঝে মধ্যে শ্মশানেও যেত। গায়ে গঞ্জে কত রকম বিধিনিষেধ থাকে, অথচ মাধব সেসব মানতে চায় না। সুতরাং খারাপ হাওয়া লাগার প্রবল সম্ভাবনা। কিন্তু তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক বা কোনো গুপ্তবিদ্যেও আমার জানা নেই বাবা। তুমি চলো, এই কাজ তোমার দ্বারাই সম্ভব। আমি যেতে রাজি হলাম না। আমার বাঁধো বাঁধো ঠেক ছিল। কুসুমপুর আমার কাছে সম্পূর্ণ অজানা অচেনা একটা গ্রাম। এখানকার লোকজনও কেউ আমাকে কখনো দেখেনি, আমিও কাউকে চিনি না। হঠাৎ করে বিপাকে পড়ে গেলে কারোর কাছে কোনো সাহায্য পাওয়া যাবে না। এদিকে মহিলার কথা ভেবেও খারাপ লাগছিল। কি করা উচিত সেটাই চুপ করে তখন ভাবছিলাম। আমাকে ইতস্তত করতে দেখে কবরেজ মশাই বললেন, কি অত সাত পাঁচ ভাবছো বাবা? চলো এবার, অনেক দেরি হয়ে যাচ্ছে যে, ছেলেটাকে বাঁচাতে হবে তো। অগত্যা কবরেজ মশাইয়ের সাথে মাধবদের কুঠিরে গেলাম। কবরেজ মশাই করাঘাত করে হাঁক মেরে বললেন, বোমা, দরজাটা খোলো, দেখো কাকে নিয়ে এসেছি। ভদ্র মহিলা দরজার হুড়কো খুলে আমাকে দেখে মাথায় কাপড় দিয়ে জিজ্ঞেস করলেন, উনি কে বাবা? কবরেজ মশাই একটু ঘুরিয়েই বললেন, উনি আমার বিশেষ পরিচিত। ফেরার পথে বটতলায় দেখা হয়ে গেল, তাই ওকে নিয়ে এলাম। উনি একজন সিদ্ধতান্ত্রিক। তুমি তোমার সমস্যার কথা ওনাকে বলো, উনি সমাধান করে দেবেন। মহিলার নাম গিরিজাবালা। তিনি খুব খুশি হয়ে আমাকে আদর আপ্যায়ন করে ঘরে নিয়ে গেলেন। কবরেজ মশাইয়ের কাজ ছিল, তাই উনি চলে গেলেন। আমি ঘরে ঢুকে দেখলাম একটা 17 কি 18 বছরের ছেলে বিছানায় বসে ছুরি দিয়ে চাদর ছিঁড়ে ফালা ফালা করে দিচ্ছে। উত্তেজিত উন্মাদের মতো হাসছে। নাক মুখ দিয়ে বিজাতীয় শব্দ নির্গত হচ্ছে। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে। ঠোঁটের কষ বেয়ে লালা নিঃসৃত হচ্ছে। আমাকে দেখে ক্ষিপ্ত হয়ে তেরে এসে বলল, চলে যা, তোরা চলে যা এখান থেকে। এই বাড়ি, এই ভিটে, এ সব কিছু আমার। যা এখান থেকে, চলে যা এখনই, চলে যা। গিরিজাওয়ালা ছেলেকে নানাভাবে শান্ত করার চেষ্টা করছিলেন। তারপর বললেন, বাবা মাধব, একটিবার ভালো করে দেখ বাবা, উনি তো চিকিৎসা করতে এসেছেন রে। তো সব অসুখ সেরে যাবে বাবা, ওনাকে ওনাকে দেখতে দে। কিন্তু ছেলেটা শান্ত হবার বদলে গিরিজাওয়ালাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে পাথর ছুঁড়ে মারল। আমিও বাড়ি চৌকাঠে পা দিয়েই এক আত্মার অস্তিত্ব অনুভব করেছিলাম। তবে সে কোনো প্রেতাত্মা নাকি অপদেবতা নাকি কোনো পিশাচ বা জিন, সেই ব্যাপারে নিশ্চিত হতে আমি ঝোলা থেকে এক টুকরো চৌকো কাঁচ বের করে বাঁ হাতের বুড়ো আঙুলের নখের ওপর কয়েক মুহূর্ত স্থির দৃষ্টি রেখে সেই কাঁচের দিকে তাকালাম। যা দেখলাম তাতে মনে হলো আমার মস্তিষ্কের রক্তনালীর সব রক্ত জমাট বেঁধে গেছে। তন্ত্র সাধনায় সিদ্ধ হবার পর বহুবার ভূত প্রেত, দত্তি দানব, অপদেবতার সম্মুখীন হয়েছি, কিছুই আমার অদেখা ছিল না। একবার আমার এক আত্মীয়ের বাড়ির পুকুরের জলপিশাচের উপদ্রব ঘটেছিল, তাকেও স্বচক্ষে দেখেছি। কিন্তু এমন অসীম শক্তিধর ভয়ঙ্কর দর্শন পিশাচকে ইতিপূর্বে কখনো দেখিনি। এই পিশাচ শুধু যে রক্তলোভী তাই নয়, উদর পূর্তির জন্য টাটকা মৃতদেহের মাংস ভক্ষণও করে থাকে। দেহের সমস্ত রক্ত শুষে নেবার পর সেই মৃতদেহকে সেই পিশাচ ভক্ষণ করে। কিন্তু কিভাবে ওই ভীষণ দর্শন পিশাচের আগমন ঘটেছে তা না জানা অবধি তাকে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব নয়। তবে গিরিজা দেবীকে আমি সেই পিশাচের কথা কিছু জানতে দিলাম না, জানালে সমস্যা বেড়ে যেত। তিনি উৎকণ্ঠিত হয়ে অসহায়ের মতো দাঁড়িয়েছিলেন। আমি বললাম, চিন্তা করবেন না মা, মাধবের ওপর এক প্রেতাত্মা ভর করেছে। মা তারার কৃপায় সব ঠিক হয়ে যাবে, কিন্তু ধৈর্য হারালে চলবে না। আমাকে শুধু কয়েকটা দিন সময় দিন। গিরিজাওয়ালা বললেন, যত সময় লাগে লাগুক,
শুধু আমার ছেলেটারে তুমি উদ্ধার করে দাও বাবা, শুধু উদ্ধার করে দাও। আমি মনে মনে বেজায় চিন্তিত হয়ে পড়লাম। কতগুলো প্রশ্নের উত্তর আমার কাছে স্পষ্ট না হওয়া পর্যন্ত এগোনো সম্ভব ছিল না। মাধবের ওপর পিশাচ ভরের প্রকৃত কারণই বা কি ছিল? গিরিজাবালা এবং তার পরিবারকে এ বাড়ি ছেড়ে চলে যেতেই বা কেন হবে, ইত্যাদি ইত্যাদি। মাধবের শরীরে থাকা ওই পিশাচ আমাকে বার কয়েক আক্রমণ করতে এসেছিল। পূর্বেই গাত্রবন্ধন করা ছিল, তাই সে আমার কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু প্রশ্ন হলো, মাধবদের বাড়ির সাথে ওই পিশাচের কি সম্পর্ক? সেসব না জানলে মাধবকে রক্ষা করা সম্ভব হবে না। অতঃপর গিরিজাবালাকে প্রশ্ন করলাম। আচ্ছা, এবারের আসল মালিকের নাম কি? তিনি বললেন, এ তার শ্বশুর মশাইয়ের ভিটে। শ্বশুর মশাইয়ের নাম শ্যামসুন্দর চৌধুরী। আমি বললাম, মা, তোমাদের এই চৌধুরী বংশের কোনো বংশলতিকা আছে? অথবা তোমার স্বামীর পূর্বপুরুষদের কথা তুমি কখনো তোমার শ্বশুরমশাই বা স্বামীর কাছে শুনেছ? মাধবের মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সৌরমশাই আমাদের বিয়ের বছর দুয়েক আগে স্বর্গে গেছেন। শুনেছিলুম ওনার রক্তশূন্য দেহ পাওয়া গেছিল এ বাড়িরই চিলেকোটার ঘরে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছিল। কেউ ওনার সারা শরীরটা যেন চিরে পালা পালা করে রক্ত চুষে খেয়েছিল। শেষ মুহূর্তে উনি একটা নাম বলার চেষ্টা করেছিলেন, কিন্তু বলে যেতে পারেননি। তার আগেই তো শ্বাস উঠে গেছিল। তবে আরও ভয়ের কথা হলো, তার দেহ সৎকার করা যায়নি। মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই তেনার মৃতদেহের উপর নাকি একটা কালো ছায়াকে বসে মাংস চিড়ে খেতে দেখা গেছিল। আমি এই ঘটনা শুনে আমার স্বামী আর সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তো ভয় বিরমি গিয়েছিল। আর বিশেষ কিছু জানি না বাবা। তবে আমার শাউরি টাউরনের কাছে শুনেছি এ বংশের নাকি কোনো এক অভিশাপ আছে। কারোর মৃত্যুই স্বাভাবিক নয় গো। পূর্বপুরুষদের সকলেই রক্ত শূন্য হয়ে ওই একইভাবে নাকি মারা গেছিলেন। আমি যতটা বিস্মিত হলাম তার চাইতে অধিক চিন্তান্বিত হয়ে পড়লাম গিরিজাবালার কথা শুনে। জানার চেষ্টা করলাম গিরিজাবালার শ্বশুর মশাই কার নাম বলতে চেয়েছিলেন। তার শাশুড়ি ঠাকুরন কিছু জানিয়েছিলেন কিনা এই বিষয়। গিরিজাবালা কিছুক্ষণ নীরব থেকে নতমস্তকে বললেন, শোটা ওর কার নাম বলতে চেয়েছিলেন বাড়ির কেউই তা বুঝতে পারেনি। তবে একটা ভাঙা আয়নার দিকে হাত দেখিয়ে কিছু একটা বলার চেষ্টা করেছিলেন উনি। আমার শাশুড়ি মা শুনতে ভুল করেছিলেন কিনা বলতে পারবো না। তবে উনি বলেছিলেন সৌরমশাই প অক্ষরের কারোর নাম বলতে চেয়েছিলেন। গিরিজাবালার কথা শুনে চমকে উঠলাম। বললাম, চিলেকোটার ঘরের ওই আয়নাটা আমার একবার দেখা দরকার। আমাকে নিয়ে চলো সেখানে। আমার মন বলছিল কোনো ভয়ানক ইতিহাস লুকিয়ে আছে এই চৌধুরী বাড়ির আনাচে কানাচে। তারপর মনে হলো গিরিজাবালার শাশুড়ি যদি ঠিক শুনে থাকেন তাহলে প শব্দটির অর্থ পিশাচ নয় তো। তবে কি পিশাচের অভিশাপ? কথাটা মনে হতেই বুকটা ঢিপ ঢিপ করে উঠল। আমি মাধবের জন্য একটা মন্ত্রপুত সুরক্ষা কবচ বানিয়ে ওর গলায় পরিয়ে দিলাম। কিন্তু আমার একটা বিষয় খটকা লাগছিল। যদি কোনো অভিশাপের কারণে মাধবদের বংশে সকলের অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে, তাহলে আগে মাধবের বাবা সত্য সুন্দর বাবুকে গ্রাস না করে মাধবের ওপর পিশাচ ভর করেছেই বা কেন? নাকি মাধবের ঘটনাটা সম্পূর্ণই আলাদা? মানে হয়তো পিশাচ নয়, হয়তো অন্য কিছু বলতে চেয়েছিলেন। এই শক্তিশালী পিশাচ কি কেবল নিজের উদরপূর্তির জন্যই মাধবের ওপর ভর করেছে? এসব প্রশ্ন নিয়ে আমি চিন্তায় ডুবে গেলাম। ওদিকে মাধবকে কবচ মেরে দেওয়ার পরেও বিশেষ কোনো লাভ হলো না।
কিছুক্ষণ শান্ত থাকার পর আবার দাঁত মুখ খিচিয়ে আক্রমণ চালিয়ে বাড়ির সকলকে ব্যস্ত করে তুলেছিল। মাধবের শরীরে থাকা পিশাচটা ক্রুদ্ধ স্বরে বলে উঠল, ভালো চাস তো মাধবকে আমার হাতে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যা। ও আমার শিকার, তোর ওই তন্তর মন্তর মাধবকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। দেখে নিস তো ওই সেই হাড় কাঁপানো অট্ট হাসি শুনে মাধবের কাছে কেউই যেতে সাহস পেল না। মাধবের বাবা সত্য সুন্দর বাবু তার কর্মক্ষেত্র থেকে ফিরে এসে সব দেখে শুনে কাঁপতে কাঁপতে বললেন, আপনি আমাদের মাধবকে রক্ষা করুন ঠাকুর মশাই। তার জন্য যা যা ব্যবস্থা নিতে হয় আপনি তাই করুন, অর্থের জন্য চিন্তা করবেন না। ওনার হাত ধরে বললাম, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব কর্তামশাই। আপনি আমার বয়স জ্যেষ্ঠ, আমাকে আপনি করে বলবেন না। একটিবার ওই চিলে কোঠার ওই আয়নার ঘরে নিয়ে চলুন আমাকে। সত্য সুন্দর বাবু গৃহিণী গিরিজাবালা দেবীর দিকে কটাক্ষপাত করে গম্ভীর স্বরে বললেন, আবার তুমি সেই আয়না নিয়ে পড়েছ? বাবা ওই ভাঙা আয়নার ব্যাপারে কোনো কথা বলে যাননি। শেষ মুহূর্তে যে প অক্ষরটা উচ্চারণ করেছিলেন সেটা হয়তো অন্য কিছু বোঝাতে গিয়ে বলে ফেলেছিলেন। মৃত্যুর ঘোরে তার চোখ আয়নার দিকে চলে গিয়েছিল। সুতরাং আয়না নিয়ে কোনো ভ্রান্ত ধারণা মনের মধ্যে পুষে রেখো না গিরিজাবালা। আমি বললাম, তবুও একটিবার আমাকে ওই চিলে কোঠার আয়নার ঘরে নিয়ে চলুন না কর্তামশাই। সত্য সুন্দর বাবু নিরাশ হয়েই বললেন, ঠিক আছে, চলুন, আমি আপনাকে চিলে কোঠায় নিয়ে যাচ্ছি। তবে তার আগে রাতের আহার করে নিন। খাবার ঘরে গিয়ে দেখলুম মাধব চুপচাপ শান্ত হয়ে আসনে বসে আছে। এলাহি আয়োজন করেছেন গিরিজাবালা দেবী। লুচি, ক্ষীর, মোহন ভোগ, পরমান্ন, দরবেশ, জল ভরা সন্দেশ, আরো কত কি। সান্ধ্য ভোজনের আয়োজনও কিছু কম ছিল না। পেট এমনিতেই ভরা ছিল, তাই রাতে যত সামান্য আহার গ্রহণ করলাম। গ্রামের ঘর বাড়িগুলো সাধারণত খুব বেশি বড় হয় না। মাটির দোতলা বাড়ি কিংবা কুড়ে ঘরই বেশি চোখে পড়ে। এই কুসুমপুর গাঁয়ে মাধবদের বাড়িটাই একমাত্র বিশাল পাকা বাড়ি। এককালে ওদের পূর্বপুরুষরা জমিদার ছিলেন। সেই জমিদারি প্রথা উঠে গেলেও জমিদারি ঠাঁটবাট এখনো বজায় আছে। সত্য সুন্দরবাবুর নিজের ব্যবসা আছে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে উনি প্রচুর সম্পত্তি ও জমি জায়গার মালিকও বটে। যাই হোক, আমি সত্য সুন্দর বাবুর পিছু পিছু সিঁড়ি বেয়ে তেতলার ছাদে উঠে গেলুম। ওখানেই চিলেকোঠার ঘরখানা রয়েছে। তবে চিলেকোঠা বলতে যেমনটা বোঝায়, ওই ঘরটা তার থেকে বেশ আলাদা এবং অনেকটাই বড়। ঘরের মেঝে এবং সামান্য যা কিছু আসবাবপত্র, পালঙ্ক ইত্যাদি রয়েছে তার সব কিছুই ধুলোবালির আস্তরণে ঢাকা। চারিদিকে ঝুল, মাকড়সার বাসা দেখলেই বোঝা যায় যে বহুদিন ঘরটা পরিষ্কার করা হয়নি। তবে ঘরের একপাশে রঙিন কাপড় দিয়ে কিছু একটা আড়াল করা আছে। হ্যাজাকের আলোয় ঘরের অন্যান্য দিকগুলো ভালোভাবে চোখে পড়লেও ঢাকা দেওয়া অংশটা তুলনামূলকভাবে অনেকটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। সত্য সুন্দরবাবু বললেন, এই ঘরটা আসলে চাকর বাকররা কেউ পরিষ্কার করতে সাহস পায় না, যেহেতু এখানে বাবা মশাইয়ের অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল। তাই গিরিজাবালা আর আমি মাঝে মধ্যে পরিষ্কার করি, তাও এবারে অনেক দিন সাফ করা হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে। এরপর রঙিন কাপড়টা সরাতেই একটা বিশাল আয়না চোখে পড়ল। আয়নার বেশ কিছুটা অংশ ভেঙে গেছে। সেই আশ্চর্য আয়নার দিকে আমি হাঁ করে তাকিয়েছিলাম। এত বড় আয়না এর আগে আমি কখনো দেখিনি। হঠাৎ কাঁচের দিকে তাকিয়ে মনে হলো স্থির আয়নাটা যেন কেঁপে কেঁপে উঠছে। প্রথমে ভাবলাম ভুল দেখছি, কিন্তু তারপরে টের পেলাম আয়নাটা সত্যি সত্যি কাঁপছে। বিষয়টা আমার কাছে ভালো ঠেকলো না। ঘরের মধ্যে হাওয়া চলাচলও করছে না, জানালা দরজা বন্ধ রয়েছে। এমন একটা বদ্ধ ঘরে আয়নাটা তিরতির করে কাঁপছে।
এ কি করে সম্ভব? দেখতে দেখতে আয়নাটা জোরে দুলে উঠলো হঠাৎ করে। তবু দরজার তলা দিয়ে হাওয়া আসছে কিনা নিশ্চিত হতে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম। কিন্তু বাইরের আবহাওয়া যেমনকার তেমনই থম মেরে আছে। ঝড় ওঠার আগে চারিদিক যেমন বায়ু শূন্য দম চাপা হয়ে যায়, তেমন পরিবেশের সৃষ্টি হয়েছে। তাহলে আয়নাটা দুলছে কি করে? সত্য সুন্দর বাবুর মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেছিল। প্রচন্ড আতঙ্কে আমার হাত চেপে ধরে বললেন, চলুন, এই ঘরে থাকাটা আমাদের উচিত হবে না। এখানে আমার পূর্বপুরুষদের প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। এর আগেও একবার এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। তারপর থেকে এই ঘর পুরোপুরি বন্ধ করে রেখেছি। আমি বললুম, ভয় পাবেন না কর্তামশাই, আমাকে জানতেই হবে এই আয়না ঘরের রহস্য কি, তবেই আমি মাধবকে বাঁচাতে পারবো। আপনি বরং অন্দরমহলে গিয়ে বিশ্রাম নিন, আমি এর একটা বিহিত করে তারপর যাব। আয়নার মধ্যে আমি একটা বিভৎস কালো ছায়াকে দেখতে পেলাম। বৃষ্টি, পচা গন্ধ আর অপার্থিবট্ট হাসি ভেসে এলো ভাঙা কাচের আড়াল থেকে। দেখলাম দুটো হিংস্র চোখ চল করছে ওই ভাঙা কাচের গায়ে। এমন অদ্ভুতুরে ভৌতিক অভিজ্ঞতা জীবনে সেই প্রথমই হলো। হঠাৎ পিছন থেকে একটা অদ্ভুত গো গো শব্দ শুনে দেখলাম সত্য সুন্দর বাবু অজ্ঞান হয়ে ধপ করে মাটিতে পড়ে গেলেন। আমি লক্ষ্য করে দেখলাম আয়নায় সেই কালো ছায়াটা তখন এক ভয়ঙ্কর পিশাচিনীতে পরিণত হয়েছে। বিবর্ষ বৈশাচিক মুখ নিয়ে সত্য সুন্দর বাবুর অচৈতন্য দেহটার দিকে বন্য সাপদের মতো হিংস্র শিকারীর দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে মিশেছিল একরাশ ঘৃণার, প্রতিহিংসার অগ্নিশিখা। তার অর্থ বুঝতে আমার এতটুকু সময় লাগলো না। সত্য সুন্দর বাবুর রক্ত শুষে হত্যা করে তার কাঁচা মাংস খাওয়াই ছিল ওই পিশাচিনীর আসল উদ্দেশ্য। মাধবের ঘরে প্রবেশ করার মুহূর্তে আমি যে মৃতদেহ ভক্ষণকারী এক পিশাচকে দেখেছিলাম, সেই আসলে এই ভয়ঙ্কর শক্তিশালী পিশাচিনী। কোন এক বিশেষ উদ্দেশ্য নিয়ে সে বহুকাল ধরে এ বাড়িতে বাসা বেঁধে রয়েছে। বর্তমানে মাধবের ওপর ভর করেছে। এই আয়না ঘরেই তার বাস, কিন্তু এই আয়নার সাথে তার কি বা সম্পর্ক? আমি চিলেকোটা দরজা বন্ধ করে দিয়েছিলাম। ওদিকে অনেক রাত হয়ে গিয়েছিল। ভৃত্য নিতাই কড়া নেড়ে বলল, কর্তা বাবু, গিনিমা খবর দিতে পাঠালেন আপনি ঠাকুর মশাইকে নিয়ে এবার নিচে নেমে আসুন, অনেক রাত হয়ে গেল যে। আমি নিতাইকে কিছু জানতে দিলাম না। বললাম, গিন্নিমাকে বলো আমাদের কাজ এখনো সমাপ্ত হয়নি। নিতাই চলে গেল। কানের কাছে তখনও সেই পিশাচিনীর বিকট হাসি শুনতে পাচ্ছি। লকলকে লম্বা জিভ বের করে ক্রুদ্ধ জ্বলন্ত চোখে দৃষ্টি দিয়ে বারবার ঘুরে ফিরে আমাকে দেখছে আর ফিসফিস করে বলছে, চলে যা, চলে যা এখান থেকে। তোর তন্ত্র মন্ত্র আমাকে আটকে রাখতে পারবে না। আমি চৌধুরী বংশ ধ্বংস করব, তবেই আমার শান্তি হবে। আর উপায় অন্তর না দেখে আমি সেই পিশাচিনীকে বন্দি করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু সে বড়ই কঠিন কাজ ছিল। ধীরে ধীরে সত্য সুন্দর বাবুর জ্ঞান ফিরে এলো। ইতিমধ্যে ভোরও হয়ে গিয়েছিল। আয়নায় সেই পিশাচিনীকে আর দেখতে পেলাম না। আকাশ ফর্সা হতেই মাধবের মা গিরিজাবালা অন্ততন্ত হয়ে ওপরে উঠে এলেন। বললেন, তোমরা শিগগির চলো, মাধব মাধব আবার আবার আগের মতো অস্বাভাবিক আচরণ করছে, শিগগির চলো। আমি আর সত্য সুন্দর বাবু তড়িঘড়ি নিচে নেমে এলাম। আমি জানতাম এমনটাই হবে। ওই পিশাচিনী আয়না থেকে বেরিয়ে আমার মাধবের শরীরে প্রবেশ করেছে। ওই পিশাচিনীকে জব্দ করা অত্যন্তই কঠিন কাজ ছিল। আমি আবার একটি শক্তিশালী সুরক্ষা কবচ বানিয়ে মাধবের হাতে বেঁধে দিলাম। সময় বেশি ছিল না, তার মধ্যেই আমায় যা করার করে ফেলতে হতো। আমার থাকার জন্য বাগানের দক্ষিণ কোণে পৃথক কুটিরের ব্যবস্থা করা হয়েছিল।
আমি সেই ঘরে গিয়ে নিরিবিলিতে ধ্যানে বসলাম। ধ্যান যোগে এক অতীব ভয়ানক দৃশ্য ধরা পড়ল। আমার মনে হলো কোনো অভিশাপের ফলেই যদি ওই পিশাচিনীর আগমন ঘটে থাকে, তাহলে সে সত্য সুন্দর বাবুর ওপর ভর না করে প্রথমেই কেন মাধবকে ধরেছে। তার উত্তর অবশ্যই ধ্যান যোগেই পেলাম। আসলে সপ্তাহখানেক আগে মাধব ভর দুপুরে তার মায়ের চোখ এড়িয়ে চিলেকোঠার তালা খুলে ওই ঘরে প্রবেশ করেছিল, তার বয়সোচিত কৌতূহলের বশেই। আর সেটাই কাল হয়ে দাঁড়ালো। ওই মুহূর্তে পিশাচিনী মাধবের ওপর ভর করে। যাই হোক, সৌভাগ্যবশত পরের দিন শনিবার ছিল। আমি সত্য সুন্দর বাবুকে চিলেকোঠার ঘরটি পরিষ্কার করিয়ে দেওয়ার আর্জি জানালাম। সত্য সুন্দর বাবু ভৃত্যদের কাজে লাগিয়ে সমস্ত ব্যবস্থা করে দিলেন। আমি সকাল সকাল প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে আনলাম। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে সমস্ত উপাচার সাজিয়ে বসে ব্রহ্ম পরমাত্মে নমঃ শরীর ভাবি ভাবি কুড়ু কুড়ু স্বাহা মন্ত্রটি 108 বার জপ করে গাত্রবন্ধন করে নিলাম। অতঃপর চিলেকোঠার নির্জন ঘরেই ধ্যানস্থ হয়েছিলাম। রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে বন্ধ বন্ধ শিব বন্ধ শিব বন্ধ মন্ত্র উচ্চারণের প্রক্রিয়াটি শুরু করে দিলাম। নিয়ম অনুযায়ী মন্ত্র সিদ্ধ করতে হলে শনিবার থেকে মঙ্গলবার অবধি টানা 4 দিন ব্যাপী সময়কাল ধরে আমাকে 10,000 বার ওই মন্ত্র জপ করতে হয়েছিল। ওই 4 দিন মাধবের শরীরে থাকা সেই ভয়ঙ্কর পিশাচিনী বেরিয়ে এসে তর্জন গর্জন করে বারংবার ভীতি প্রদর্শন করে আমাকে বিরত রাখার চেষ্টা করেছিল, কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারেনি। মঙ্গলবার নিয়ম মতো 10,000 বার জপ করে মন্ত্র সিদ্ধ করে নিলুম। এবার মন্ত্র প্রয়োগের পালা। আমার নির্দেশে মাধবকে ধরাধরি করে আমার সামনের আসনে বসানো হলো। উপাচারের পাত্র থেকে কিছু মাসকলাই তুলে হাতে নিয়ে 108 বার মন্ত্র উচ্চারণ করে ওই অভিমন্ত্রিত মাসকলাই একটা একটা করে নিক্ষেপ করল মাধবের শরীরে। পিশাচিনী ভয় চিৎকার করতে করতে মাধবকে ছেড়ে চলে গেল ওই আয়নার ভিতরে। মাধব অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। গিরিজাওয়ালা কাঁদছিলেন। আমি বললাম, আর কোনো ভয় নেই মা, তোমার ছেলে এখন সুস্থ এবং বিপদমুক্ত। একটু পরেই ওর চৈতন্য ফিরে আসবে। কিছুক্ষণ পর মাধবের জ্ঞান ফিরে এলো। নিশ্চিত হলো চৌধুরী বাড়ির সকলেই, কিন্তু একটা কথা ওদের কাউকে সেদিন জানায়নি। আমি জানতাম ওই পিশাচিনী আবার। তারানাথের কথা শেষ হলো না। তার আগেই দরজায় কড়াঘাতের শব্দ পেলাম। তারানাথ উৎকণ্ঠিত হয়ে বললেন, এত ঘন ঘন কে করাঘাত করছে? কারোর কোনো বিপদ হলো না তো? এই তোমরা বসো বসো, আমি একবার দেখে আসি। ওদিকে মোক্ষম জায়গায় এসে গল্পটা আটকে যাবার ফলে আমি আর কিশোরী দুজনেই নিরাশ হয়ে তক্তপোষের উপর বসে রইলাম। তারানাথ ফিরে আসা অবধি অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। কিশোরী আফসোসের সুরে বলল, ঠাকুরমশাই, পিশাচিনীকে কেন্দ্র করে নিশ্চয়ই সাংঘাতিক কিছু বলতেন বিভূতি ভায়া। হ্যাঁ, এমন একটা চূড়ান্ত মুহূর্তে তাতে বাধা পড়ে গেল। বাইরে বৃষ্টির তেজ কমে গেছিল বেশ কিছু আগে। মেঘ সরিয়ে চাঁদ উঠেছে। কয়েক মুহূর্ত পর তারানাথ এক বৃদ্ধাকে সঙ্গে নিয়ে বৈঠকখানার ঘরে প্রবেশ করলেন। পিছু পিছু একজন ভৃত্য গোছের লোক এসে হাজির হল। বৃদ্ধা হাঁপাচ্ছিলেন। ওনাকে দেখে আমার খুব মায়া হলো। বৃদ্ধার পরনের কাপড়খানা ভিজে গেছে, মাথায় রুক্ষ কেশ, সেখান থেকে বিন্দু বিন্দু জল চুইয়ে চুইয়ে পড়ছে। হাতে একটা পুঁটুলি, চোখ মুখ উদ্ভ্রান্তের মতো, চোখের তলায় পুরো কালি পড়েছে। উনি যে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এবং এমন বৃষ্টি বাদলার দিনে বড় কোনো বিপদে পড়ে তারানাথের কাছে এসেছেন, তা টের পেলুম খুব ভালোভাবেই। চারি ছোট রেকাবিতে কিছু বাতাসা এনে কুঁজো থেকে জল গড়িয়ে দিল।
বৃদ্ধার হাতে জলের গেলাস ধরিয়ে দিয়ে যত্ন করে তক্তপোষে বসালো। সঙ্গের ভৃত্যটিকেও জল বাতাসা দেওয়া হলো। কিছুক্ষণ পর আবার এক প্রস্থ চায়ের আয়োজন করেছিল চারিমা। আমরা বৃদ্ধাকে তারানাথের মটলেনের বাড়িতে আগে কখনো দেখিনি। কিশোরী চাপা স্বরে বলল, উনি মনে হয় বড় সড়ো কোনো বিপদে পড়ে বহু দূর থেকে এসেছেন। তারানাথ চারিকে ডেকে বৃদ্ধার জন্য একটা শুকনো কাপড়ের ব্যবস্থা করতে বললেন। ভৃত্যটিকে তিনি নিজের একখানা ধুতি আর গামছা দিয়ে বললেন, তুমি ভিজে কাপড়টা বদলে নাও হে। চারি গামছা কাঁধে বৃদ্ধাকে নিয়ে পাশের ঘরে চলে গেল। তারানাথকে গম্ভীর হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কে ইনি? এই ঝড় বৃষ্টি মাথায় করে আপনার কাছে এসেছেন দেখছি। নির্ঘাত কোনো গুরুতর সমস্যায় পড়েছেন। আমি কৌতূহলী হয়ে উঠেছি দেখে তারানাথ রহস্যময় কণ্ঠে বললেন, ইনি আমার আজকের কাহিনীর গিরিজাবালা দেবী, আর ওই লোকটির নাম নিতাই। সত্যসুন্দর বাবুকে মাস দুয়েক আগে চিলেকোটার ঘরে রক্তশূন্য অবস্থায় পাওয়া গেছে। সৎকারের আগেই তার মৃতদেহ অদ্ভুতভাবে উধাও হয়ে গেছে। পরে কিছু অর্ধভুক্ত অঙ্গ পাওয়া গেছে ওই চিলেকোটার ঘর থেকেই। তারপর থেকে মাধবের আচরণ আবার অস্বাভাবিক হয়ে উঠেছে। গত 3 দিন ধরে মাধবের সন্ধান পাওয়া যাচ্ছে না। তাই গিরিজাবালা দেবী আমার ঠিকানা খুঁজে সুদূর কুসুমপুর থেকে কলকাতায় এসেছেন। আমি তারানাথের কথা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। কিশোরী অস্ফুটে বলে উঠল, হায় ঈশ্বর, এও কি সম্ভব? তারানাথ জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে মা তারার নাম স্মরণ করে বললেন, সবই মায়ের ইচ্ছে। মা আমার কঠিন পরীক্ষা নিতে চাইছেন। আমি যথাসাধ্য চেষ্টা করব মাধবকে খুঁজে বের করে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে, এবং সেই কাজ করতে গিয়ে আমার জীবন বিপন্ন হয় তো তাই হোক, তবু আমি এর শেষ চেষ্টা করেই যাব। এবং তোমরাও থাকছো আমার সাথে। আগামীকাল দুপুরেই আমরা কুসুমপুরে রওনা দেব। এই বলে তারানাথ আমাদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসলেন। আমরা অবশ্য জানতাম তারানাথ আমাদের এই যাত্রাও সঙ্গে করে নিয়ে যাবেন। আমরা এক কথায় রাজি হয়ে গেলাম। ওদিকে গিরিজাবালা দেবী খানিক বিশ্রাম নিয়ে চারির সাহায্যে রাতের রান্না চাপিয়ে দিয়েছিলেন সকলের জন্য। আমরা খাওয়া দাওয়া সেরে একটু রাত করেই বাড়ি গেলাম। কিশোরী ওর মেসে চলে গেল। পরের দিন কুসুমপুর যেতে হবে। একটু গোছগাছ করার দরকার ছিল, নইলে তারানাথের গৃহেই রাতটা কাটিয়ে দিতাম। যাই হোক, পরদিন বেলা 12টা নাগাদ আমরা আবার মটলেনে গিয়ে হাজির হলাম। কবে ফিরব তা জানা ছিল না, তাই এক প্রতিবেশী মারফত চারিকে তার মাতুলালয়ে রেখে আসা হলো। তারপর আমরা কুসুমপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তোমাদের কি যেন নাম বাচ্চা? বৃদ্ধা তারানাথের বাড়িতে আসা স্তক নীরব ছিলেন, তাই আলাপ পরিচিতিই বিশেষ হয়নি। ট্রেনের কামরায় বসে এই প্রথম উনি আমাদের সাথে কথা বললেন। আমরা দুজন নিজেদের পরিচয় দিলাম। কিশোরী বলল, মাধব নিখোঁজ হওয়ার আগে ওর আচরণ কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? বৃদ্ধা চোখ মুছে বললেন, মাধবের বাবা চলে যাবার পর সাধ্য শান্তি মিটে গেলে একদিন দুপুর নাগাদ ওই চিৎকার শুনতে পেলুম। আমি পাশের ঘরে শুয়েছিলুম। চিৎকার শুনে ঘরে এসে দেখি মাধব নিজের গলায় হাত দিয়ে কি যেন একটা চাড়াবার চেষ্টা করছে। মুখ দিয়ে লালা ঝরছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে, গলা দিয়ে গোঙানির আওয়াজ পর্যন্ত ভেসে আসছে। আমি ছুটে গেলুম ওর কাছে। কিছুতেই ওকে সেখান থেকে আটকাতে পারলুম না। টের পেলুম অদর্শী কেউ ওকে জোর করে ধরে রেখেছে।
তার হাত থেকে মুক্তি পাবার জন্য চটপট করছিল ছেলেটা। ঢুকতে ঢুকতে বলছিল, তোমরা ওর কথা মতো আমাকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে গেলে আজ আর তো এদিন দেখতে হতো নে। ও আমাকে ছাড়বে নে, আমাকে ওর সাথে যেতেই হবে। সেখান থেকে ফেরার আর কোনো উপায় নেই। আমরা হতভম্ব হয়ে গেলাম। বৃদ্ধা আরও বললেন, আমি যে বুঝতে পারছি নে, ভিটে মাটি ছেড়ে কেন চলে যেতে হবে আমাদের? পেতব যখন মাধবরে ভূতে পেলে তখনও ওই কথাটা বারবার শুনেছিল। এত বছর পরে তবে কি সেই প্রেতাত্মাই আবার জেগে উঠলে? তারপর মুখে আঁচল চাপা দিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে ঠাকুর মশাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ওই প্রেতাত্মার থেকে মুক্তি পাবার কি কোনো উপায় নেই বাবা? কি করে ছেলেটার এবার ফিরে পাই বলেন? কি করে ফিরে পাই? তারানাথ এতক্ষণ নীরবে ছিলেন। বৃদ্ধার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আগেরবার আমার কাজ অসমাপ্ত ছিল মা। এ কোনো সাধারণ ভূত প্রেতের কাজ নয়। তোমাকে জানালে তুমি অযথা ভয় পেতে। এ হলো এক শক্তিশালী পিশাচিনী। আমি সেবার ধ্যান যোগে যতটুকু অবগত হয়েছি তাতে উপলব্ধি করেছি তোমাদের বংশে ঘোর অভিশাপ লেগেছে এই পিশাচিনীরই কারণে। কিভাবে ওর এ বাড়িতে আগমন ঘটেছে সে কাহিনী আমার জানা নেই। সত্য সুন্দর বাবুও ব্যবসার কাজেই অধিকাংশ সময় বাইরে থাকার ফলে তার কাছেও সেই ইতিহাস অজানাই রয়ে গেছে। অতএব আমাকে প্রথমে তোমাদের বংশের ইতিহাস জানতে হবে, তবেই সেই পিশাচিনীকে দমন করা সম্ভব। আমি নিশ্চিত চিলেকোঠার ওই আয়না ঘরে কোনো না কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। বংশ পরম্পরায় কোনো অভিশাপ বহন করার ফলেই যে সত্যসুন্দর বাবুর মৃত্যু হয়েছে সে কথা ইতিপূর্বে তারানাথের বিবৃতি থেকেই আমরা আন্দাজ করেছিলাম। তবে আয়নাঘরে সত্যসুন্দর বাবুর ওপর যে সেই পিশাচের সরাসরি দৃষ্টি পড়েছিল সে কথা আমরা উপলব্ধি করলেও বৃদ্ধা তখনও তা আঁচ করতে পারেননি। গিরিজাবালা দেবীর জন্য সত্যিই কষ্ট হচ্ছিল আমাদের। অত বড় বাড়ির গৃহিণী একমাত্র অবলম্বনকে হারিয়ে আজ কি দুর্দশাই না ভোগ করতে হচ্ছে তাকে। ট্রেনের কামরা ফাঁকা ছিল, ফলে আমাদের সমস্ত কথাবার্তা ওখানে বসেই হচ্ছে। নিতাই এতক্ষণ জানলা দিয়ে বাইরে দেখছিল। আমাদের কথা শেষ হতেই সে গিরিজাবালা দেবীর দিকে ফিরে বলল, যদি অভয় দেন তো একটা কথা কইব মা ঠাউরন, এতদিন সাহস করে কইতে পারিনি। তাছাড়া ঠাউর মশাই যেবার মাডো দাদাবাবুকে সুস্থ করে দিয়েছিলেন, তাই আর এইসব কথা কওয়ার প্রয়োজন হয়নি। বৃদ্ধা বললেন, কি কথা নেতাই বাচ্চা? কোনো ভয় নেই, কুলে বলো দেখিনি। আমি চাকর মানুষ, বিশেষ কিছুই জানি নে। তবে আমার ঠাউরদার বাবা ঠাউরদাকে কুসুমপুরের এক অত্যাচারী জমিদারের গপ্প শুনিয়েছিলেন। তেনার নাম নরসুন্দর চৌধুরী। তিনি তোমাদেরই 14 পুরুষের একজন। তা প্রায় 100 বছর আগেকার কথা। জমিদার নরসুন্দর মোটেও চরিত্রবান মনীষী ছিলেন না। গাঁয়ের প্রজারা খাজনা দিতে না পারলে ঘরের মেয়ে বউদের পাঠাতে হতো তেনার কাছে। উনি তাদের নিজের ইচ্ছে মতো ভোগ করে মেরে ফেলতেন। সুরাপান বাইজি নাচ কোনো কিছুই বাদ ছিল নে। একবার এক সুন্দরী ষোড়শীকে কোঠা বাড়ি থেকে লোক লাগিয়ে তুলে আনেন। মেয়েটি তখনও কুমারী ছিল এবং সে তার মা দিদিমার পেশার দিকে না গিয়ে চিরকাল কুমারী থাকার পণ করেছিল।
মেয়েটির মা দিদিমা দুজনেই তাকে খুব ভালোবাসতো, তাকে কুনজর থেকে আগলে আগলে রাখতো। মেয়েটির নাম ছিল কমলা, কিন্তু টাকা পয়সার লোভে এক রাতে কমলার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুমন্ত কমলাকে জমিদার বাবুর নাচমহলে উঠিয়ে নিয়ে গেল পতিতালয়ের মালিক। ঘুম যখন ভাঙল তখন কমলা দেখে তাকে একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়েছে। সে রক্ষীদের কাকুতি মিনতি করে তাকে ছেড়ে দেবার জন্যে। এমন সময় জমিদার নরসুন্দর সেখানে এসে হাজির হয়। কমলা নরসুন্দরের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, জমিদার বাবু, আমি আপনার থেকে অনেক ছোট, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি পাপের জীবন থেকে মুক্তি পেতে চাই। এখন আমি কুমারী রয়েছি, আমি আজীবন কুমারী হয়েই থাকতে চাই। আমি মায়ের চরণে নিজেকে উৎসর্গ করেছি, দেশের জন্য লড়াই করতে চাই। আপনি দয়া করে ছেড়ে দিন আমায়। কিন্তু জমিদার নরসুন্দর গালিগালাজ করতে করতে তাকে লাথি মেরে বলেছিলেন, শখ কত! কোঠা বাড়ির মেয়েদের আবার পুণ্য বলে কিছু হয় নাকি? তোর জন্মটাই তো পাপের ঘরে হয়েছে, তোদের আবার কুমারিত্ব বলে কিছু থাকে নাকি রে? ভালো চাস তো আমার কথা শোন, আমার রক্ষিতা হয়ে থাক, তোকে টাকা গয়নায় ভরিয়ে রাখবো। কিন্তু কমলা রাজি হয় না। জমিদার ওর সতীত্ব হরণ করতে গেলে কমলা চিৎকার করে বলে, আমি মা কালীর একনিষ্ঠ ভক্ত, খুঁটি বাড়িতে থাকলেও আলাদা ঘরে সূত্রাচারে থাকি। আমাকে ছুলে মহা পাপ হবে তোর, কেঁদে কুল পাবি নে, ছেড়ে দে আমায়। কিন্তু জমিদার বাবুর তখন রোগ চেপে গেছে। কমলার চুলের মুঠি ধরে টানতে টানতে নাচমহলের শয্যা ঘরে নিয়ে চলে যায়। কমলা কোনো মতে নিজেকে ছাড়িয়ে পিতলের ভারী ফুলদানি দিয়ে জমিদারের মাথায় আঘাত করে। জমিদারের মাথা পেটে রক্ত বেরিয়ে যায়। এই অবস্থায় তিনি রাগে হুঙ্কার দিয়ে বলেন, আজ রাতে এই মেয়েকে আমার চাই, আজই ওর সব জারি জুড়ি খতম হয়ে যাবে। ওকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যা, গুম ঘরে আটকে দে। আমি হুকুম করলে তবেই আমার কাছে নিয়ে আসবি। কমলাকে গুম ঘরে আটকে রাখা হয়। কমলার গায়ে কিছু সোনার গয়না ছিল, সেগুলো এক বুড়ো রক্ষীকে দিয়ে অনুনয় করে বলল, তুমি আমার সব গয়না নিয়ে নাও, শুধু শুধু এ বাড়ি থেকে বেরোবার পথ দেখাও। কিন্তু ওই রক্ষী খুব ভালো করেই জানতো যে কমলাকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। ওদিকে কমলার মা বিজলি বাই সব জানতে পেরে জমিদার গিন্নির কাছে এসে হত্যে দিয়ে পড়ে থাকে। তার মেয়েকে ফিরিয়ে দেবার আকুতি জানায়। জমিদার গিন্নি গুম ঘরের রক্ষীদের কমলাকে ছেড়ে দেবার নির্দেশ দেয়। জমিদার নরসুন্দর আঁচ করতে পেরেছিলেন এমন ঘটনা ঘটতে পারে, তাই কমলার মা বিজলি বাইকে গিন্নিমার সাথে কথা কইতে দেখে সঙ্গে সঙ্গে ওই বুড়ো রক্ষীকে ডেকে কমলাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করে দেন। ওদিকে গিন্নিমা গুম ঘরে গিয়ে কমলাকে দেখতে না পেয়ে জমিদারের নামে মিথ্যে দোষারোপ করার অপরাধে বিজলি বাইকে তাড়িয়ে দেবার হুকুম দেন। বিজলি বাই বারবার কাতর কণ্ঠে অনুরোধ করা সত্ত্বেও গিন্নিমা তার কোনো কথা বিশ্বাস করেননি। বিজলি বাইকে ঘাড় ধরে জমিদার বাড়ি থেকে বের করে দেওয়া হয়। জমিদার গিন্নি এত বড় ষড়যন্ত্রের কিছুই টের পাননি। শয়তান রক্ষীটা এই সুযোগে মনে মনে একখানা প্যাঁচ কষে ফেলে কমলার গয়নাগুলোকে হাতিয়ে নেবার জন্য।
কমলার বিশ্বাস অর্জনের জন্য ঘুমঘর থেকে ওকে বের করে গোপন সুড়ঙ্গে পাঠিয়ে দিয়ে বলে, তুই এখন এখানে লুকিয়ে থাক, এই সুড়ঙ্গের ভিতর দিয়েই বাইরে যাওয়ার রাস্তা আছে। আমি সব ব্যবস্থা করে সময় মতো এসে তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব ক্ষণে। কমলা সরল মনে তার কথা বিশ্বাস করে নেয়, তার ফিরে আসার জন্য অপেক্ষা করে। কিন্তু কিছুক্ষণ পর এসে কমলাকে সাহায্য করার বদলে ওকে মেরে অজ্ঞান করে জমিদার বাবুর কথা মতন এবাড়ির চিলেকোঠার ঘরে নিয়ে গিয়ে আটকে রেখে দেয়। অনেকক্ষণ পর কমলার জ্ঞান ফিরে আসে। সে বুঝতে পারে তাকে মিছে কথা বলে ঠকানো হয়েছে। কমলা কোনো মূল্যেই তার সম্মান বিসর্জন দিতে চায়নি, তাই সে নিজেকে শেষ করে দেবার সিদ্ধান্ত নেয়। চিলেকোটার অন্ধকার হাতড়ে ওই আয়নাটার গায়ে হাত লাগে। কোমর থেকে মোটা বিছে হাড়টা খুলে নিয়ে কাঁচে কয়েকবার আঘাত করতেই কাঁচের কিছুটা অংশ ঝনঝন করে ভেঙে পড়ে। সেইখান থেকে একটা ধারালো টুকরো হাতে নিয়ে নিজের বুকে শটান ঢুকিয়ে দেয়। জমিদার নরসুন্দর গিন্নিমা ঘুমিয়ে গেলে মদ খেয়ে গভীর রাতে চিলেকোঠায় আসেন। সেই রক্তাক্ত ক্ষত বিক্ষত অবস্থায় কমলাকে দেখতে পান। কমলার তখন শেষ অবস্থা। ধুঁকতে ধুঁকতে অভিশাপ দিয়ে গেল, আমি আমি চলে যাচ্ছি, তবে তবে আমি মরে গেলেও আমার আত্মা একদিন ফিরে আসবে, আর সেদিন তোকে মরতেই হবে। তবে তবে তোর সাথে তোর এই পাপ ধুয়ে মুছে যাবে না। তোর তোর উত্তর পুরুষদেরও তোর এই পাপের ফল ভোগ করতে হবে। মরক লাগবে তোর বংশে। তাজা তাজা প্রাণগুলো সময়ের অনেক আগেই আমার হাতে শেষ হয়ে যাবে। কথাটা মনে রাখিস শয়তান জমিদার, কথাটা মনে রাখিস। ওই ঘটনার পরে একদিন রাতে ওই চিলেকোঠার ঘর থেকেই জমিদার বাবুর গলা কাটা লাশ পাওয়া যায়। সারা শরীরে কাঁচের টুকরো বেঁধানো ছিল। ওই ঘটনার পর থেকে চিলেকোঠার ঘরখানা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কমলার অভিশাপ যাবে কোথায়? সেই অভিশাপে জমিদার নরসুন্দরের উত্তর পুরুষদের একের পর এক অস্বাভাবিক মৃত্যু ঘটতে থাকে। নিতাইয়ের মুখে চৌধুরী বংশের সেই অভিশপ্ত ইতিহাস শুনে আমরা সকলে ভাষা হারিয়ে ফেললাম। চৌধুরী বংশের পূর্বপুরুষের কলঙ্কিত কাহিনী শুনে লজ্জায় বৃদ্ধার মাথা হেঁট হয়ে গেল। তিনি নীরবে অশ্রুপাত করতে লাগলেন। তারানাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন, কেঁদো না মা, কেঁদো না। মেয়েটির সাথে চরম অন্যায় করা হয়েছে, তার প্রতিশোধ সে যুগ যুগ ধরে নিয়ে চলেছে। দেখি আমি কতদূর কি করতে পারি। ইতিমধ্যে আমরা মাধবদের বাড়ি পৌঁছে গেছিলাম। তারানাথ সারাটা পথ গভীর চিন্তায় মগ্ন হয়েছিলেন। আমি আর কিশোরীও নীরবে তাকে অনুসরণ করে গেলাম। কিশোরী চাপা স্বরে বলল, কি হবে এবার ভায়া? আমার তো ভাবতেই ভয় লাগছে। তোমার কি মনে হয় ঠাকুর মশাই ওই ভয়ঙ্কর পিশাচিনীর কবল থেকে মাধবকে মুক্ত করে আনতে পারবেন? কিশোরীর প্রশ্নের কি উত্তর দেব ভেবে পেলাম না। অন্য সময় হলে হয়তো বিদ্রুপ করে গাঁজাখুরি গপ্প বলে উড়িয়ে দিতাম, কিন্তু এবারে যা ঘটল এবং সচক্ষে যা দেখলাম, কাহিনীর চরিত্রটা আমাদের চোখের সামনে ওঠা বসা করছে। তাকে কোনো মতেই সাজানো গপ্প গাথা বলে তো দাবি করা যায় না। তারানাথের সঙ্গে থাকার অভিজ্ঞতা এর আগেও একবার হয়েছে, তবু নতুন করে রোমাঞ্চিত ও পুলকিত হয়ে উঠলাম তারানাথের কর্মকাণ্ড এবং পিশাচিনীকে স্বচক্ষে দেখতে পাবার আশায়। তবে মনে যথেষ্ট ভয়ও ছিল। কিশোরীকে বললাম, ভায়া, তুমি যেই তিমিরে আমিও সেই তিমিরে, তবে তারানাথের সংস্পর্শে এসে
এটুকু বুঝতে পেরেছি সহজে হার স্বীকার করার মতো মানুষ উনি নন। প্রয়োজনে নিজের শেষ রক্তবিন্দু দিয়েও উনি মাধবকে খোঁজার চেষ্টা চালিয়ে যাবেন। চৌধুরী বাড়ির একতলার দক্ষিণের ঘরে তারানাথের সাথে আমার আর কিশোরীর থাকার ব্যবস্থা হয়ে গেল। ঘরটা বেশ বড়। বাড়ির পিছনের বাগানে একটা ছোট্ট কুটির ছিল। আধ খোলা জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম দেবগৃহের মতো সেখানেও দেবদেবীর মূর্তি, ছবি ইত্যাদি রয়েছে। হয়তো অতীতে কোনো এক সময় ওই কুটির উপাসনা গৃহ ছিল। ধ্যান আহ্নিকের উদ্দেশ্যে সেই ঘরটি খুলে দেওয়া হলো। তারানাথ নিতাইকে ডেকে বললেন, বাচ্চা নিতাই, ওই চিলে কোটার ঘরে নিয়ে চলো আমায়। গিন্নিমাকে এখনই জানিয়ে বিব্রত করার কোনো প্রয়োজন নেই, বুঝলে? ওনার এখন বিশ্রামের দরকার। উনি সময় মতো সব কিছুই জানতে পারবেন। এখন আমি তোমায় যা যা সংগ্রহ করে আনতে বলবো তার একটিও বাদ দিলে চলবে না, কিন্তু আজ রাতের মধ্যেই এনে দিতে হবে, মনে থাকবে তো? আগামীকাল অমাবস্যা, মায়ের কৃপায় অশুভ শক্তির বিনাশ হবে। জয় মা, জয় মা তারা। আমরাও মায়ের নাম নিলাম। এরপর তেতলার ছাদে উঠে চিলে কোঠার বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। নিতাই মরচে ধরা তালাটা খুলে দিতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। তারানাথ আমাদের ভিতরে প্রবেশ করতে নিষেধ করলেন। ওনার আদেশ অমান্য করার ধৃষ্টতা আমাদের ছিল না, তাই ওনার কথা মতো ছাদে দাঁড়িয়ে রইলাম। কৃষ্ণপক্ষের কালো রাতে চিলে কোঠার ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে অজানা আতঙ্কে আমাদের দুজনেরই বুক ধরাস ধরাস করছিল। তারানাথ মোমবাতি আর লণ্ঠন হাতে সে ঘরে প্রবেশ করলেন। জোরে বাতাস বইছিল। দরজাটা আপনা আপনি সশব্দে বন্ধ হয়ে গেল। নিতাই ঢোক গিলে ভয়ে ভয়ে বলল, ঠাউন মশাই একা গেলেন, যদি কোনো অঘটন ঘটে। একই ভয় আমরাও পেয়েছি, কিন্তু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের। বেশ কিছুটা সময় পেরিয়ে গেল, তবু তারানাথের কোনো সাড়া শব্দ পেলাম না। কিশোরী চিন্তিত মনে গলা নামিয়ে বলল, ঠাকুর মশাই এতক্ষণ ধরে ও ঘরে কি করছেন ভায়া? কোনো বিপদ আপদ হলো না তো? দরজার আগল খোলা, ভিতর থেকে ভিজানো রয়েছে, একবার ঠেলা দিয়ে দেখবো নাকি? আমি বললাম, না কিশোরী, ধৈর্য ধরো, অপেক্ষা করো, কোনো বিপদ হয়নি। যে উদ্দেশ্য নিয়ে তিনি ওখানে গেছেন কার্যসিদ্ধি না হওয়া পর্যন্ত বিব্রত করা উচিত হবে না, এতেই বরং সমস্যা হতে পারে। তেমন কিছু ঘটলে উনি মনক্ষুণ্ণ হবেন। আমার কথা শেষ হতে না হতেই চিলে কোঠার দরজা খুলে গেল। তারানাথকে দেখে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। চিলে কোঠার বাইরে এসে তিনি নিতাইয়ের উদ্দেশ্যে বললেন, যা যা বলেছিলাম সব প্রস্তুত আছে তো বাছা? আগে হ্যাঁ গো ঠাউন মশাই, আপনার আদেশ মতো আমি সব উপকরণ উপাচার জোগাড় করে গুছিয়ে রেখেছি বাগানের কুটিরে। বেশ বাছা, চিলে কোটের ঘরটা এবার বন্ধ করে দাও। আর শোনো, আগামীকাল সকালে ঘরটা খুলে একবার পরিষ্কারও করে দিও, কেমন? তবে ভয় পেও না, তোমার এই বিভূতি আর কিশোরী দাদা তোমার সঙ্গেই থাকবে। তারানাথ আমাদের দিকে তাকিয়ে প্রসন্ন মুখে বললেন। আমরা অত্যন্ত খুশি হলাম তারানাথ আমাদের অন্তত একটা কাজের সুযোগ দিয়েছেন ভেবে। কিন্তু কিশোরীর মুখমণ্ডল ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেল। আমিও আঁতকে উঠলাম। শেষে ওই ঘরেই তদারকি করতে যেতে হবে আমাদের। অথচ অভিজ্ঞতা যতই ভয়ানক হোক, আমরা তো ওনার সঙ্গ ধরে ওনার অত্যাশ্চর্য ক্ষমতা চাক্ষুষ প্রত্যক্ষ করব বলেই এত দূর এসেছি। সেক্ষেত্রে মনে এত দ্বিধা আশঙ্কা রাখলে চলবে কি করে? আমরা তাই মন শক্ত করে অপেক্ষায় ছিলাম। সময় যত এগিয়ে আসতে থাকলো ততই আমরা উত্তেজিত হয়ে উঠলাম। সারা রাত আমরা দু চোখের পাতা এক করতে পারলাম না। তারানাথ একা বাগানের কুটিরে রয়েছেন। আজ তার উপবাস।
আগামীকাল যজ্ঞে আহুতি দিয়ে উপবাস ভঙ্গ করবেন। অতএব আমরা ওনাকে কোনো অবান্তর প্রশ্ন করে বিব্রত করিনি। উপলব্ধি করেছিলাম সঠিক সময়ে উপস্থিত হলে উনি নিজেই সবকিছু জানাবেন। পরদিন সকালে চিলেকোঠার ঘর পরিষ্কার করা হলো আমাদের তত্ত্বাবধানে। তবে তারানাথের নির্দেশ মতো ঘরের পশ্চিম কোণে রাখা কাপড়ে ঢাকা ওই আয়নাটি বাদে বাকি সমস্ত কিছু পরিষ্কার করে জানলা দরজা খুলে রাখা হয়েছে। তারানাথ আমাদের আড়ালে ডেকে বললেন, আর সন্ধ্যাবেলায় 6 ঘটিকায় আমাকে বাড়ির চড়া কুঠুরিতে যেতে হবে, যাকে এককালে গোমঘর বলা হতো। আমি বিশেষ ধ্যান যজ্ঞে অবগত হয়েছি ওই গোপন কক্ষের সুড়ঙ্গ পথে মাধবকে বন্দি করে রেখেছে সেই ভয়ঙ্কর পিশাচিনী। মাধবকে সেখান থেকে উদ্ধার করা মোটেও সহজ কাজ নয়। এ কাজে প্রতি পদে প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। যেখানে যাই ঘটে থাকুক, আমার নির্দেশ না পাওয়া অবধি তোমরা কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলো না যেন। মনে থাকবে তো? এতে কিন্তু হিতে বিপরীত হবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ হলাম। কিশোরী বলল, আপনি নিশ্চিন্ত থাকুন ঠাকুরমশাই, আপনার কথার কোনো অন্যথা হবে না। অতঃপর আমরা অধীর আগ্রহে উপযুক্ত সময়ের অপেক্ষা করে রইলাম। সন্ধ্যা অবতীর্ণ হতেই আমার আর কিশোরীর ডাক পড়ল। আমরা মানসিক প্রস্তুতি নিয়ে বাগানে গিয়ে দেখি ওই কুটিরের পিছনে একটা লতা পাতায় ঢাকা গুহা মুখ দেখা যাচ্ছে। গুহা মুখ থেকে পাথর সরানো হয়েছে। সেটাই গুপ্ত কক্ষে যাবার প্রধান রাস্তা। নিতাই একটা বড় লণ্ঠন জ্বালিয়ে আগে আগে পথ দেখিয়ে নিয়ে গেল আমাদের। আলো আধারিতে বেশ কিছুটা যাওয়ার পর একটা জায়গায় গিয়ে নিতাই থমকে গেল। লণ্ঠনের আলোয় দেখলাম সামনেই একটা জরাজীর্ণ বন্ধ দরজা রয়েছে। দরজাটা খুলতেই মনে হলো আমরা যেন সেই সুদূর অতীতে পৌঁছে গেছি। অনেকটা রাজাদের পুরনো কবরখানার মতো ভ্যাপসা গন্ধ, বহু যুগের প্রাচীন বন্দিখানার পুরাতন ঘ্রাণ পেলাম। দরজার সামনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলাম। তারানাথ বললেন, সাবধানে পা ফেলে নেমে এসো তোমরা, এখানে কয়েক ধাপ সিঁড়ি আছে। আমরা সিঁড়ি দিয়ে নামতে নামতে স্পষ্ট গোঙানির শব্দ শুনতে পেলাম। তারানাথ বললেন, মাধব কাঁদছে। লণ্ঠনটা কখন নিভে গেছে খেয়াল ছিল না। মোমের আলোয় দেখলাম দেওয়ালে একটা দীর্ঘ ছায়া পড়েছে। তারপরেই একটা দৃশ্য দেখে আমার পিলে চমকে গেল। কিশোরীর অবস্থাও তথৈবচ। সে আমার হাত চেপে ধরল। মাধব আমাদের দেখে কান্না থামিয়ে হঠাৎ বিকট আর্তনাদ করে উঠল। দেখলাম ওর ঘাড়ের উপর বসে আছে এক ভয়ঙ্কর বিভীষিকা। মিশমিশে কালো কদাকার চেহারা, লাল সাদা রক্তমাখা দাঁতের শাড়ি, ঠোঁটের দুপাশে দুটো তীক্ষ্ণ সদন্ত আর লকলকে লম্বা জিভ নিয়ে সেই ভয়ঙ্কর পিশাচিনী ক্রুদ্ধ জ্বলন্ত দৃষ্টিতে মাধবের ঘাড়ের দুপাশে পা ঝুলিয়ে বসে আমাদের দিকে তাকিয়ে হা হা করে হাসছে। একটা নারকীয় গর্জন ভেসে এলো তার নাক মুখ দিয়ে। আমি আর কিশোরী মনে নানাবিধ আশঙ্কা নিয়ে কিছুটা তফাতে দাঁড়িয়ে রইলাম। তারানাথের মুখে কিন্তু কোনো ভাবান্তর হতে দেখা গেল না। তিনি মাধবের সামনে ত্রিশূল দিয়ে গণ্ডি কেটে দিলেন। হাতে সময় বিশেষ ছিল না। ঝোলা থেকে উপকরণ সামগ্রী, আসন ইত্যাদি বের করে ওই ধুলো মাখা ঘরের মেঝেতেই লাল শালুপেতে উপাচারের পাত্র সাজিয়ে বসে গেলেন। মা তারাকে স্মরণ করে দেহ শুদ্ধি, আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি করে মন্ত্রোচ্চারণ শুরু করলেন। ওম হিং ক্লিং কঙ্কাল কাবালিনী কুটুম্বরী অদম্বরী ভয়ঙ্কর স্বাহা। 31টি নিমপাতা রাখা পাত্র থেকে একটি করে হাতে নিয়ে মন্ত্র পড়ে ফুঁ দিলেন। তারপর
পিশাচ কবলিত মাধবের গায়ে নিক্ষেপ করতে লাগলেন। এভাবে 31 বার মন্ত্র পড়ে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করলেন। শুরুর দিকে সেই পিশাচিনী মাধবকে ছেড়ে তারানাথের দিকে তেড়ে এলো, কিন্তু গণ্ডি রেখা পেরিয়ে তার ক্ষতি করার ক্ষমতা ছিল না। কিছুক্ষণ পর গণ্ডি রেখা অদৃশ্য হতে মন্ত্র বলে শক্তি হারিয়ে মাধবকে ছেড়ে সুড়ঙ্গ পথের অন্ধকারে মিলিয়ে গেল। তারানাথ একখানি ত্রিমুখী রুদ্রাক্ষের মালা রক্ষা কবচ করে মাধবের গলায় পরিয়ে দিলেন। মাধব এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। ধীরে ধীরে তার হুঁশ ফিরে এলো। মায়ের কাছে যাবার জন্যে উদ্গ্রীব হয়ে উঠেছিল মাধব। আমরা ওকে ধরে ধরে গুপ্ত কক্ষ থেকে গুহা পথের বাইরে নিয়ে এলাম। পিশাচিনীকে আর দেখতে পেলাম না, শুধু মনে হলো ওই মিশকালো অন্ধকারে দাঁড়িয়ে কোনো কিশোরী মেয়ে কি এক গভীর যন্ত্রণায় ডুকরে ডুকরে কাঁদছে। আমার বুকটা টন টন করে উঠল। অন্ধকারে চোখ সয়ে এলো খানিক বাদে। লক্ষ্য করে দেখলাম কিশোরীর অপার্থিব দৃষ্টিও পার্থিব অশ্রুতে পরিপূর্ণ হয়ে উঠেছে। তারানাথ বিষণ্ণ মনে বললেন, কমলার আত্মা কাঁদছে। ওকে যারা বিশ্বাস বানিয়েছে তারা শুধু ওকে মেরেই ক্ষান্ত হয়নি, ওর মা বিজলি বাইকে সেদিন এ বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবার পর নরসুন্দরের নির্দেশে ওকে তাড়া করে ওই দূরের জঙ্গলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়। বিজলি বাইয়ের মা সেখান থেকে মেয়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে দিন দুয়েক পর। এই চৌধুরী বংশের আরো একটি কলঙ্কিত অধ্যায়ও আছে। নরসুন্দরের পিতা জ্ঞান সুন্দর চরম অন্যায় করেছিলেন কমলা দাদা মশাই দেবনাথ রায়ের সাথে। তারানাথের কথা শুনে আমরা যার পর নাই স্তম্ভিত হয়ে গেলাম। বৃদ্ধা গিরিজাবালা বাগানের সেই কুটিরের কাছে দাঁড়িয়েছিলেন। আমরা সেখানে এসে উপস্থিত হলাম। তারানাথ দৃঢ় কণ্ঠে গম্ভীর হয়ে বললেন, নরসুন্দরের পিতা জ্ঞান সুন্দরের সাথে বিজুলি বাইয়ের পিতামহ দীননাথ রায়ের মিত্রতার সম্পর্ক ছিল। রায় বংশের গোড়াপত্তন করেন দীননাথ রায়ের পূর্বপুরুষেরা। বিজুলি বাইয়ের পিতা দেবনাথ রায় ছিলেন রায় বংশের একমাত্র উত্তরাধিকারী, কিন্তু জমিদারি রক্ত শরীরে বইলেও দেবনাথ ছিলেন অত্যন্ত সরল সাদাসিধে। তাকে ঠকিয়ে জ্ঞান সুন্দর এবং নরসুন্দর তার সমস্ত সম্পত্তি এবং এই জমিদার বাড়ি হস্তগত করে নেন। দেবনাথকে মেরে কমলার দিদিমাকে অন্তঃসত্ত্বা অবস্থায় পতিতাপল্লীতে বেঁচে দেয়। সেখানেই জন্ম হয় বিজলি বাইয়ের। যৌবনে পতিতালয়ে আসা এক বণিকের সাথে বিজলির সম্পর্ক গড়ে ওঠে এবং কমলার জন্ম হয়। বণিক বিজলিকে কোনো বৈধ স্বীকৃতি না দিলেও কমলার সব দায়ভার গ্রহণ করেছিলেন। তিনি চেয়েছিলেন কমলাকে পতিতালয় থেকে নিয়ে এসে নিজের কাছেই রাখতে, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। এক রাতে নৌকাডুবি হয়ে বণিকের মৃত্যু ঘটে। কমলার মা দিদিমা কেউই চাননি কমলাকে তাদের পেশায় নিযুক্ত করতে। তারা দুজনেই কমলাকে আগলে রেখেছিলেন, কিন্তু ভাগ্যের ফেরে নরসুন্দরের নজর গিয়ে পড়ল হাঁটুর বয়সী ষোড়শী কিশোরী কমলার উপর। তা থেকেই যত গণ্ডগোলের উৎপত্তি। তোমাদের পূর্বপুরুষরা কমলা এবং তার মা দিদিমার সাথে ঘোরতর অন্যায় করেছে গোমা, যার মাসুল তোমাদের এভাবে দিতে হচ্ছে। বৃদ্ধা লজ্জায় মাটির সাথে মিশে গেলেন। চোখ তুলে তাকাতে পারলেন না আমাদের দিকে। পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্তের দায় এসে পড়েছে একা অসহায় বৃদ্ধার উপর। ভাবলে মনটা সত্যিই খারাপ হয়ে যায়। এক কোণে অসহায়ের মতো দাঁড়িয়ে নিজের ছেলেকে আঁকড়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। তারপর আঁচলের খুঁটে চোখ মুছে তারানাথের উদ্দেশ্যে বললেন, আমি জানি এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পাবার আর
কোনো পথ নেই। আর অমনি আপনি মতো দিয়ে মাধবরে বেঁধে দিলেও এ বাড়িতে থাকলে কমলা ওরে বাঁচতে দেবেনি। ও ঠিক কোনো না কোনোভাবে ওরে ওরে নিয়ে চলে যাবে। তারপর মন শক্ত করে উঠে দাঁড়িয়ে বললেন, এ বিটে মাটি সব কমলার, ওকে পেরিয়ে দিয়ে আমরা মায়ের বয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব টাউর মশাই। তবেই আমি আমার ছেলেটারে বাঁচাতে পারবো, তবেই বাঁচাতে পারবো। এমন সময় সারা বাড়ি কাঁপিয়ে অতিলৌকিক কণ্ঠে ভয়ঙ্কর হাসির শব্দ কানে এলো। তোর ছেলের শেষ রক্তবিন্দু পান করে তবেই আমি মুক্তি পাব। কোনো মন্তর শক্তি বেশিক্ষণ মাধবকে আমার অভিশাপের কবল থেকে দূরে রাখতে পারবে না। ওকে আসতেই হবে আমার কাছে। আমরা মুখ ফুটে কেউ কিছু বলতে পারলাম না। কোনো আওয়াজ বেরোলো না আমাদের কারো গলা দিয়ে। এ কোন বিভীষিকার পাল্লায় পড়েছে মাধব? তার মুক্তির কি কোনো পথে খোলা নেই? জানি কমলার উপর হওয়া অন্যায়ের সত্যিই কোনো ক্ষমা হয় না, কিন্তু পূর্বপুরুষদের পাপাচারের মাসুল দিতে গিয়ে চোখের সামনে এমন একটা নিষ্পাপ তাজা প্রাণ অকালে ঝরে যাবে মানুষ হয়ে, তা কি করে সহ্য করা যায়? তারানাথের মন্ত্রশক্তি একটা পিশাচিনের পৈশাচিক শক্তির কাছে হার মেনে যাবে, এ কিছুতেই হতে পারে না। আমরা মনে প্রাণে চাই তারানাথের অলৌকিক ক্ষমতা এবং তন্ত্রমন্ত্রের জোরে কমলার সমস্ত পৈশাচিকতার সমাপ্তি ঘটে যাক। হঠাৎ খেয়াল হলো পিশাচিনী কমলার বিশাল কালো ছায়া পড়েছে মাধবদের বাড়ির গায়ে। ক্রুদ্ধ গর্জন আর অট্টহাসির আওয়াজ ভেসে আসছে চারপাশ থেকে। সাহসে ভর দিয়ে মাধবকে নিয়ে বৃদ্ধা গিরিজাবালা নিতাইয়ের সাহায্যে সদর দরজা খুলে পালাবার চেষ্টা করেছিল, কিন্তু তাদের মুখের ওপর লোহার ফটকটা আপনা থেকেই সজোরে বন্ধ হয়ে গেল। অতিপ্রাকৃত শক্তির কাছে হার মানতে বাধ্য হলো তারা। সেই ভয়ঙ্কর পরিস্থিতিতেও ঠাকুর মশাইয়ের মনের জোর দেখে আশ্চর্য হয়ে গেলাম আমরা। কিছু একটা ভেবে কোনো দিকে দৃকপাত না করে তারানাথ অন্দর মহলের দিকে পা বাড়ালেন। আমরাও তার পিছু নিলাম। মাধব আমাদের সাথেই ছিল। ওর গলায় ত্রিমুখী রুদ্রাক্ষের কবচ থাকায় সরাসরি কোনো ক্ষতি করতে না পারলেও ওই মায়াবী পিশাচিনী মাধবকে সম্মোহিত করতে পেরেছিল। ফলস্বরূপ মাধব কিসের এক অমোঘ আকর্ষণে তেতলার সিঁড়ি বেয়ে সম্মোহিতের মতো এগিয়ে গেল চিলে কোঠার ঘরের দিকে। আমরা মাধবকে ধরে বেঁধে আনতে যাব ভাবছি, তারানাথ বাধা দিলেন, বললেন, ওকে যেতে দাও তোমরা। আমরা তারানাথের কথা শুনে স্তব্ধ হয়ে থমকে গেলাম। তারানাথ স্মিত হেসে বললেন, মাধবের গলায় ত্রিমুখী রুদ্রাক্ষের কবচ রয়েছে, কমলা ওর কোনো ক্ষতি করতে পারবে না। শুধু জাদু শক্তির দ্বারা মাধবকে সম্মোহিত করে রাখতে পেরেছি মাত্র। তোমাদের একটা কাজ করতে হবে, মাধবের ঘর থেকে একটা কাঠের বাক্স খুঁজে আনতে হবে। এই মুহূর্তে ওটাই বেশি প্রয়োজনীয়। আমরা ঠাকুর মশাইয়ের আদেশ পেয়ে কৃতার্থ হলাম। মাধবের ঘরে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে আঁতিপাতি করে খুঁজতে লাগলাম। হঠাৎ দেওয়ালের গা ঘেঁষে রাখা পালঙ্কের ভারী মোটা পায়ার পিছন দিকে একটা খোপ কাটা অংশ চোখে পড়ল। এই পালঙ্ক বহু প্রাচীন হলেও
আজও ব্যবহারযোগ্য। কিশোরী সেই খোপটার গায়ে টোকা দিতেই চৌকোনা অংশটা খুলে এলো। সেখানে একটা রত্ন খচিত নকশাকাটা কাঠের বাক্স রয়েছে দেখে আমরা চমৎকৃত হলাম। বাক্সটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। তারানাথ প্রসন্ন মুখে বললেন, এই বাক্সটা বহুদিন আগে মাধব চিলেকোঠার ঘরে ওই আয়নার পিছন থেকে পেয়েছিল। ওখান থেকে নিয়ে সে পালঙ্কের পায়ায় খোপ তৈরি করে রেখে দিয়েছিল। কমলাকে যখন চিলেকোঠায় বন্দি করে রাখা হয় তখন নিজের কোমর থেকে মূল্যবান বিছে হার খুলে আয়নার গায়ে আঘাত করে কাঁচটাকে ভেঙে ফেলে। সে সময় আয়নার পিছনের খোপ থেকেই কাঠের বাক্সটা মাটিতে পড়ে যায়। বাক্সে রায় বংশের কিছু অলংকার বিজুলিবাইয়ের বাবা দেবনাথ রায়ের নিজের বিপদ আঁচ করে লুকিয়ে রেখেছিলেন। কমলার আয়নার কাঁচ ভেঙে বিছে হারটাকে ওই বাক্সে রেখে আয়নার পিছনে খোপে সযত্নেই রেখে দেয়। তারপর আত্মহননের পথই বেছে নেয় সে। এ বাড়ি কমলার দাদামশাইয়ের জমিদার দেবনাথ রায়েরই বাড়ি, তাই কমলা মাধবদের এ বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল। তারপর তার মনে হয় মাধব চলে গেলে সে প্রতিশোধ নেবেই বা কি করে। মাধব এখনো অবিবাহিতই রয়ে গেছে, তাই মাধবের ওপর ভর করে ওকে হত্যা করতে চেয়েছিল কমলা। আমরা হাঁ করে তাকিয়ে রইলাম তারানাথের আশ্চর্য ক্ষমতা দেখে। সত্যিই উনি প্রণম্য। আমরা এবার ওনাকে অনুসরণ করে সেই কাঠের বাক্স হাতে নিয়ে চিলেকোঠার ঘরে হাজির হলাম। সেখানে যজ্ঞের বেদি প্রস্তুত করে তারানাথ মায়ের আরাধনায় বসলেন। মাকে স্মরণ করে আগুনে ঘৃতাহুতি দিলেন। দাউ দাউ করে জ্বলতে লাগলো যজ্ঞকুণ্ডের লেলিহান শিখা। ওদিকে মাধবকে দেখলাম আয়নার একপাশে নিস্তেজ হয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বসে আছে। আয়নার ভিতর থেকে বিশ্রী হাসি হাসছে পিশাচিনী কমলা। তার কালো ছায়া পড়েছে সেই ভাঙা আয়নার গায়ে। এবার তারানাথ যা বললেন তা শুনে আমরা থ বনে গেলাম। এক হাতে সেই আয়নার বাক্স, আরেক হাতে একটা ধারালো ছোরা নিয়ে তিনি আয়নার ওই পিশাচিনীর দিকে তাকিয়ে বললেন, এই গয়নার বাক্সটাই তোর প্রাপ্য। বাক্সটা নিয়ে মাধবকে অভিশাপ মুক্ত করে অবিলম্বে ছেড়ে চলে যা, অন্যথায় আমি আমার রক্তে এই মন্ত্রপুত ছোড়াখানা দৌত করে তোর বুকে বাঁধিয়ে দিতেই বাধ্য হব, এই বলে রাখলাম। কিছুক্ষণের জন্য পরিবেশটা থমকে গেছিল। পিশাচিনীর কোনো সারা শব্দ পাওয়া গেল না। এদিকে আসন্ন বিপদের আশঙ্কায় আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু পরেই দেখলাম কমলা শান্ত চোখে তাকিয়ে তার কদর্য কালো হাত দুটো বাড়িয়ে বাক্সটা তারানাথের হাত থেকে লুফে নিল। কিন্তু মাধব তখনও মুক্ত হয়নি দেখে তারানাথ ছোড়া নিয়ে হাতের আঙুল কেটে রক্ত দিতে উদ্যত হলেন। সঙ্গে সঙ্গে পিশাচিনী কমলা শালঙ্কারা হয়ে অতীতে তার অসামান্য সুন্দরী ষোড়শী রূপ ধরে দেখা দিয়ে বলল, আমি মাধবকে ছেড়ে দিলাম, আমার অলংকার সাথে নিয়ে যাচ্ছি। তুই তুই এবার আমায় এই আয়না থেকে মুক্তি দে। আমি আর এই পিশেজ জীবন রাখতে চাইনি। সন্ধে উত্তীর্ণ হয়েছিল ইতিপূর্বেই। স্থানটিও নির্জন ছিল। সমস্ত ঋণাত্মক শক্তি দূর করে ইতিবাচকতা ও শান্তি ফিরিয়ে আনতে তারানাথ আয়নার গায়ে ত্রিশূল ঠেকিয়ে মন্ত্রোচ্চারণ করলেন, ওং মহাকাল বিদ্যে শ্মশান বাসনেই চ ধীমহি তন্ন কালী প্রচোদয়াৎ। মন্ত্র জপ করতে করতে তারানাথ আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। যজ্ঞের আগুন থেকে জ্বলন্ত কাঠ তুলে আয়না পিশাচের গায়ে নিক্ষেপ করলেন 108তম মন্ত্রোচ্চারণ প্রক্রিয়াটি সমাপ্ত করে। আয়নাটা দাউ দাউ করে জ্বলে উঠল। আয়নার সাথে সাথে কমলার ভস্মীভূত দেহটাও
ধীরে ধীরে ধূলিকণায় পরিণত হয়ে দিগন্তে মিশে গেল। উপস্থিত সকলেই স্তব্ধ হয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল সেই অপার্থিব দৃশ্যের দিকে। আমি আর কিশোরীও নির্নিমেষ চেয়েছিলাম সমস্ত পৈশাচিকতার অবসান ঘটে মানবতার প্রতিষ্ঠা হোক, বিশেষ করে তারানাথের জয় হোক। তা বরাবর প্রার্থনা করেছি এবং আমাদের সেই ইচ্ছে পূরণও হয়েছে। কিন্তু মনের কোণে কোথায় যেন সেই ষোড়শী নিষ্পাপ মেয়েটিও জায়গা করে নিয়েছিল। নীরবে অশ্রুপাত করেছিলাম কমলার কথা ভেবে। তারানাথ উদাস হয়ে বলেছিলেন, সবই নিয়তির খেলা, নিয়তিকে কখনো খণ্ডানো যায় না, যা ঘটার তা ঘটবেই। ওই ঘটনার পর আমরা কলকাতায় চলে এসেছিলাম। তারপর আর কখনো কুসুমপুরে যাওয়া হয়নি। তবে সেই ঘটনার কথা আজও বিস্মৃত হয়নি। আমার সচক্ষে দেখা ওই হাড়হিম করা সত্য ঘটনাটিও অন্যান্য অভিজ্ঞতার সাথে জীবন পঞ্জিকায় লিপিবদ্ধ করে রেখেছিলাম অতীতের স্মৃতি রোমন্থনের উদ্দেশ্যে।